হেই এভরিওয়ান, আমাইরা হিয়ার। আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা কেবল একটা বই বা সিনেমা নয়, এটা আমাদের ইমোশনের একটা পার্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ট্র্যাজিক হিরোর ইমেজ, একরাশ রিগ্রেট আর একটা হারানো প্রেম। কিন্তু আজকে আমি তোমাদের এই গল্পটা শোনাবো একদম আমার স্টাইলে, একটু মডার্ন পার্সপেক্টিভ থেকে, যেখানে ভালোবাসা আর ইগো একে অপরের মুখোমুখি দাঁড়ায়। গল্পের শুরুটা কিন্তু বেশ নস্টালজিক। দেবদাস আর পার্বতী, আমাদের সবার প্রিয় পারু, তারা একসাথে বড় হয়েছে। তাদের সেই ছোটবেলার দিনগুলো ছিল একদম ম্যাজিক্যাল। দেবদাস ছিল একটু জেদি আর ইগোয়েস্টিক, আর পারু ছিল চঞ্চল, কিন্তু দেবদাসের প্রতি প্রচণ্ড ডিভোটেড। তাদের বন্ডিংটা এতটাই স্ট্রং ছিল যে তারা নিজেরাও জানতো না এটা ফ্রেন্ডশিপ নাকি তার চেয়েও বেশি কিছু। কিন্তু লাইফ তো সবসময় একরকম থাকে না। পড়াশোনার জন্য দেবদাসকে কলকাতায় যেতে হলো। এই যে একটা গ্যাপ তৈরি হলো, এটাই ছিল সমস্যার শুরু। লং ডিস্টেন্স রিলেশনশিপে যেটা হয়, কমিউনিকেশন গ্যাপ। দেবদাস শহরের চাকচিক্যে হয়তো নিজেকে একটু বদলে ফেলেছিল, কিন্তু পারু গ্রামে বসে ঠিক আগের মতোই দেবদাসের জন্য অপেক্ষা করত। তার কাছে দেবদাসই ছিল তার পুরো পৃথিবী। বছর দিনেক পর দেবদাস যখন ফিরে এলো, তখন সব বদলে গেছে। পারু এখন আর সেই ছোট মেয়েটি নেই, সে এখন পূর্ণ যুবতী। আর দেবদাস, সে তখনও তার ইগো আর ফ্যামিলি স্ট্যাটাসের জালে বন্দী। পারুর ঠাকুমা যখন দেবদাসের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, দেবদাসের বাবা সরাসরি রিজেক্ট করে দিল। কারণ কি? সোশ্যাল স্ট্যাটাস আর ফ্যামিলি প্রাইড। আমাদের সোসাইটির এই এক প্রবলেম, মানুষের মনের চেয়ে আভিজাত্য আর টাকা পয়সা এখানে বেশি ভ্যালু পায়। দেবদাস কি করল? সে তার বাবার অবাধ্য হতে পারল না। সে ভীরুর মতো কলকাতা পালিয়ে গেল। সেখান থেকেই দেবদাস তার লাইফের সবচেয়ে বড় মিস্টেকটা করল। সে কনফিউজড হয়ে পারুকে একটা চিঠি লিখল, আমি তোমাকে ভালোবাসি না, আমাদের বিয়ে সম্ভব না। জাস্ট ইম্যাজিন গাইজ, একটা মেয়ে যে ছোটবেলা থেকে একটা মানুষকে মনে ঠাঁই দিয়েছে, তার কাছে এই চিঠিটা কতটা শকিং হতে পারে। কিন্তু রিগ্রেট তো মানুষের পিছু ছাড়ে না। চিঠি লিখেও দেবদাস শান্ত হতে পারল না। সে আবার ফিরে আসলো পারুর কাছে, কিন্তু ততক্ষণে পারু ইমোশনালি নিজেকে পাথর করে ফেলেছে। সে দেবদাসকে মুখের ওপর বলে দিল তার বিয়ে ঠিক হয়ে গেছে এক জমিদার বাড়িতে। পারু তখন যে কনফিডেন্স দেখিয়েছিল, সেটা ছিল অসাধারণ। সে দেবদাসকে বুঝিয়ে দিয়েছিল যে ভালোবাসা কোনো চ্যারিটি নয়, যে যখন ইচ্ছে অবহেলা করবে আর যখন ইচ্ছে ফিরে এসে হাত পাতবে। দেবদাস বড়লোক ঘরের ছেলে হতে পারে, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে পারু ছিল অনেক বেশি স্ট্রং। পারুর বিয়ে হয়ে গেল, সে চলে গেল তার নতুন সংসারে। আর দেবদাস, তার জীবনের অন্ধকার অধ্যায়টা ঠিক এখান থেকেই শুরু হলো। পারুর বিয়ের পর দেবদাস নিজের লাইফটাকে পুরোপুরি টক্সিক করে তুলতে শুরু করলো। সে ভাবল ড্রিঙ্ক করলে হয়তো পারুর স্মৃতি ভুলে থাকা যাবে, কিন্তু আসলে তো তা হয় না, বরং কষ্টটা আরও গভীরে চলে যায়। এই ক্রুশিয়াল ফেজেই দেবদাসের লাইফে আসে চন্দ্রমুখী। চন্দ্রমুখী একজন সো কল্ড তওয়ায়েফ ছিল, কিন্তু তার ভেতরে যে পিওর সোল ছিল, সেটা দেবদাস শুরুতে বুঝতে পারেনি। চন্দ্রমুখী দেবদাসের প্রেমে পড়ল তার অসহায়ত্ব দেখে। সে তাকে এই অন্ধকার থেকে টেনে বের করতে চেয়েছিল, কিন্তু দেবদাস তো তখন একটা সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে গেছে। সে চন্দ্রমুখীর ভালোবাসাকে বারবার অপমান করেছে, কিন্তু চন্দ্রমুখী হার মানেনি। সে তার সব বিলাসিতা ছেড়ে দেবদাসের সেবা করার জন্য নিজেকে সঁপে দিল। দিস ইজ হোয়াট উই কল স্যাক্রিফাইস। একদিকে পারুর না পাওয়া ভালোবাসা, আর অন্যদিকে চন্দ্রমুখীর নিঃস্বার্থ ভালোবাসা। এই দুয়ের মাঝে দেবদাস একটা হারানো পথিকের মতো ঘুরে বেড়াতে লাগল। দেবদাসের এই ডিস্ট্রাকটিভ লাইফস্টাইল তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিল। তার লিভার ড্যামেজ হতে শুরু করল, শরীর পুরোপুরি ভেঙে পড়ল। সে জানত তার সময় শেষ হয়ে আসছে, কিন্তু তার মনের ভেতর একটা জেদ ছিল, একটা শেষ উইশ। মৃত্যুর আগে সে একবার পারুর কাছে যাবেই, কারণ সে পারুকে কথা দিয়েছিল। এই যে মানুষের দেওয়া কথা রাখার চেষ্টা, এটাই হয়তো দেবদাসকে আজও আমাদের মনে বাঁচিয়ে রেখেছে। সে অসুস্থ শরীর নিয়ে ট্রেনের পর ট্রেন পাল্টে প্রবল শীতের মধ্যে পৌঁছে গেল পারুর শ্বশুরবাড়ির সামনে। একটা বটগাছের নিচে সে পড়েছিল।
নিঃসঙ্গ, একা। কেউ তাকে চিনতে পারেনি। ভাবো তো, যে মানুষটা একদিন অনেক দাপটের সাথে চলতো, তাকে শেষ নিঃশ্বাস ছাড়তে হচ্ছে একটা অপরিচিত জায়গায়, একদম অযত্নে। পারু যখন বাড়ির ভেতর জানতে পারল যে বাইরে একজন মানুষ মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, সে যেন তার সিক্সথ সেন্স দিয়ে বুঝতে পারল ওটা দেবদাস। সে পাগলের মতো বাড়ির বাইরে যাওয়ার জন্য দৌড় দিল। কিন্তু আমাদের এই তথাকথিত সোশ্যাল বাউন্ডারি আর ফ্যামিলি রেস্ট্রিকশন তাকে থামিয়ে দিল। বড় বড় দরজাগুলো বন্ধ হয়ে গেল। পারু চিৎকার করছিল, দৌড়াচ্ছিল, কিন্তু সে দেবদাসের কাছে পৌঁছাতে পারল না। ওদিকে দেবদাস তার শেষ নিঃশ্বাসটা ছাড়ল পারুর নাম নিতে নিতে। তাদের আর দেখা হলো না। এই যে একটা ট্র্যাজিক গ্যাপ, এটা আমাদের মনে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায়। দেবদাসের এই গল্পটা আমাদের আসলে কি শেখায়? এটা কি শুধুই একটা বিফল প্রেমের গল্প? আমার মনে হয় না। এটা আমাদের শেখায় যে ইগো আর কমিউনিকেশন গ্যাপ একটা সুন্দর রিলেশনশিপকে কতটা বিষাক্ত করে তুলতে পারে। সময় থাকতে যদি দেবদাস সাহস করে তার ফ্যামিলির বিরুদ্ধে দাঁড়াতে পারত, তবে হয়তো তাদের এন্ডিংটা অন্য রকম হতো। আমরা লাইফে অনেক সময় পরে বলবো বা পরে দেখা যাবে বলে অনেক কিছু এড়িয়ে যাই, কিন্তু সেই পরে আর কখনো আসে না। ভালোবাসা মানে শুধু স্যাক্রিফাইস নয়, ভালোবাসা মানে হচ্ছে সাহসিকতা আর সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া। সো গাইজ, দেবদাসের এই স্যাক্রিফাইস আর লস তোমাদের কেমন লাগে? তোমরা কি দেবদাসকে একজন ট্রু লাভার হিসাবে দেখো, নাকি একজন কনফিউজড মানুষ হিসাবে যে নিজের লাইফ নিজেই শেষ করে দিয়েছে? আমাদের লাইফেও হয়তো দেবদাসের মতো ছোট ছোট ভুল বা ইগো থাকে, সেগুলোকে বাড়তে দিও না। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে, পছতানোর চেয়ে চেষ্টা করা অনেক বেটার। এই ছিল দেবদাসের ইমো জার্নি। তোমাদের মতামত অবশ্যই জানিও। নেক্সট টাইম অন্য কোনো গল্প নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড লাভ ইয়োরসেলফ।